স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নির্বাচন নিয়ে শঙ্কা কাটিয়ে এখন মাঠেই নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জোট গঠন নিয়েও চলছে জোর আলোচনা। এমন প্রেক্ষাপটে প্রার্থী নির্বাচনে দলগুলোর অগ্রাধিকার, জোট গঠন ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জামায়াতে ইসলামের মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি তো ঢাকা ৬ আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতে ইসলামের। আপনারা আসলে এই যে মানে প্রার্থী হয়েছেন বা প্রার্থী মনোনয়ন দিয়েছে, এখন এটা আসলে কোন পর্যায়ে আছে? কারণ আমরা জানি জোট টোট হলে অনেক প্রার্থী অদল বদল হতে পারে, আবার আমরা এটাও জানি যে জামাত ৩০০ আসনের প্রার্থী ঠিক করেছে। তা আসলে আপনি কেমন, মানে আপনার এই আসনের স্ট্যাটাসটা, মানে আপনি মনোনয়ন পেয়েছেন না সম্ভাব্য প্রার্থী হিসেবে জনসংযোগ চালাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহআলোচক দুইজন আছেন, তাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। ঢাকা ৬ আসন, সূত্রাপুরওয়ারি, গ্যান্ডারিয়া, কোতোয়ালি এবং বংশালের আংশিক এরিয়ার জনগণের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এবং এটাও আমাদের জন্য সুখের খবর যে এই যে টেলিভিশনে আমরা বসে কথা বলছি, এটা ঢাকা ৬ আসনের ভিতরে। আমাদের দল বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে ২৯৬টি আসনে তার প্রার্থী কনফার্ম করেছে আরও আগেই। তো এই যে দলীয় প্রার্থী কনফার্ম হয়েছে, আচ্ছা, দলীয়ভাবে আমাদের প্রার্থী কনফার্ম করা হয়েছে এবং জামায়াত ইসলামী এই প্রার্থী কনফার্ম, আমি তাদের একজন। এবং এই দলীয় প্রার্থী কনফার্মেশনের ক্ষেত্রে জামাত তার সুদূর প্রসারী রাজনীতি এবং সুদূর প্রসারী যে পলিটিক্স এবং বাংলাদেশের ক্ষেত্রে তার নেতৃত্ব তৈরি করার কৌশলকে সামনে রেখেই কিন্তু এটা আনটিল ফার্দার চেঞ্জ এটা বলবৎ থাকবে। এর জন্য অনেক প্রার্থী অনেক আগে থেকেও আছে, আবার অনেক প্রার্থী নতুনও আছে। তো এই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে জোটবদ্ধ রাজনীতি যদি হয় তাহলে জোটের ক্ষেত্রে কি হবে। তো জোটের ক্ষেত্রে আমাদের দলীয় পলিসি হচ্ছে যাদের সাথে আমাদের জোট হবে, অ্যালায়েন্স হবে, সেই ক্ষেত্রে সেই সংসদীয় আসনে যার সম্ভাবনা ভালো, যিনি ভালো করবেন তাকেই কি করা হবে, মানে এখানে স্পেস দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা দল, যে দলে প্রার্থী মনোনয়ন নিয়ে কোনো ধরনের মানে লবিং, ফ্রেমিং এবং পদলেহনের কোনো সুযোগ নেই। এখানে দল যেটা মানে সার্বিকভাবে জনগণের কাছে পপুলার এবং গ্রহণযোগ্য নেতৃত্ব পায়, সেই এখানে হয়। তো এক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে, যদি আমার থেকে ভালো প্রার্থী এখানে আমাদের যারা অ্যালি থাকবে তাদের পক্ষ থেকে থাকে, তাহলে জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে আমরা তাকেই বিজয়ী করার জন্য কাজ করব। এটাই হচ্ছে আমাদের মূল। আপনি কি কাজ শুরু করেছেন ঢাকা? আমি গত ঈদুল ফিতরের আগ থেকে আমাদের যে ঘোষণাটা হয়েছে তখন থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং আমাদের সম্ভাব্য যারা জোট আছেন এখনো পর্যন্ত এরকম কোনো প্রার্থী আমরা এখানে দেখছি না। যাদের সাথে আমাদের জোটের সম্ভাবনা আছে সেখানে আমরা কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত এই ঢাকা ৬-এর মাটি মানুষের সাথে আমি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী যে আমাদের জোট থাকলেও এই অঞ্চলে জোটের অ্যালিভুক্ত সেরকম ভালো প্রার্থী না থাকলে আমরাই হয়তো এগিয়ে থাকবো। ধন্যবাদ। এটাই ডক্টর মান্নান। ফজলে হুদা বাবুল, আপনি একটি আসনে জন্য প্রার্থী মানে বা প্রার্থী হতে চান, নওগাঁ ৩। মানে বিএনপি থেকে বলা হয়েছে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি, আবার কেউ কেউ কাজ করছেন, তারা বলছেন তৃণমূলের নেতা কর্মীদের কাছে বা নিজ নিজ আসনে যে আমি সবুজ সংকেত পেয়েছি। আসলে বিএনপি মানে আপনাদের সেটাও জানতে চাই যে আসলে আপনারা কিসের ভিত্তিতে মানে নিজ এলাকায় কাজ করছেন বা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন কবে দিবে আপনাদের সাক্ষাৎকার হয়েছে কিনা? ধন্যবাদ। আমি নওগাঁ ৩ সংসদীয় আসন ৪৮-এর একজন মনোনয়ন প্রত্যাশী, প্রার্থী এখনো হয়নি। ১, ২ সেটা হচ্ছে যে এখন আজকে পুজোর ষষ্ঠী চলছে। সো আমার এলাকার মহাদেবপুর এবং বদলগাছির সকল হিন্দু ধর্মের ভাইদের আমার পূজার শুভেচ্ছা এবং তাদের পূজা নির্বিঘ্ন করার জন্য আমি আমার নেতাকর্মীদের সহায়তা কামনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে।
আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মনোনয়ন চূড়ান্ত হয়েছে কিনা, এক একজন এক এক কথা বলছেন। সেটা হচ্ছে, দেখুন, আমি দলের নীতি নির্ধারক নই, তবে দলের উচ্চ পর্যায়ের সাথে মিটিং হয়েছে। সেখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রার্থী যিনিই হোক ধানের শীষের প্রার্থী হবে এবং ধানের শীষের পক্ষে আমরা যেন নির্বাচন করি, সবাই যেন ঐক্য থাকি। আমার জানা মতে দলের আনুষ্ঠানিকভাবে দুটো ঘোষণা হয়েছে। একটা কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, পাবনা ৩, আর এটা হচ্ছে ফরিদপুর ৪-এ কৃষক দলেরই সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এই দুটো হয়েছে। বাকি কিভাবে হয়েছে, এই ঘোষণা কিভাবে হয়েছে? এই ঘোষণা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে আপনারা এই আসনে কাজ করেন, এখানে আপনাদেরকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হবে। এটা কি নড়চড় হবে না? না, এটা হওয়ার কথা না, কারণ আমি সেই অনুষ্ঠানটাতে ফরচুনেটলি ছিলাম। যেমন পাবনা ৩-এ আমি গিয়েছিলাম, আমাদের যে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, উনি তুহিন ভাইকে পরিচয় করে দিয়েছেন ফরমালি যে উনি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তাহলে এটা এখনো তো মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি বিএনপির পক্ষ থেকে। তাহলে এইভাবে প্রার্থী মনোনয়ন দিয়ে দেওয়া কি যায়? এই দু একটা, হ্যাঁ, পার্টি চেয়ারম্যান এটা অপোজ করেছেন। জি, রিজভী ভাই কিন্তু এটা নিয়ে অপোজ করেছেন। কোন আসনেই কাউকে আমার দল সবুজ সংকেত দেওয়া হয়? ভাই, আমি জাস্ট ওনাকে আমি যেটা বলছি সেটা, সরি, মানে কোন আসনেই কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। রিজভী আহমেদ প্রেস কনফারেন্স করে বলেছেন কোন আসনে, 300 আসনের কোন আসনে। দেখুন, উনি একটা মানে কথা বলেছেন, কথার কথা। কিন্তু আমি যেহেতু কৃষক দল করি এবং যেখানে আমি উপস্থিত ছিলাম, যেটা ডকুমেন্টেড, সেটা আমি বলছি আপনাকে, যেটা মিডিয়ায় এসেছে সেটা আমি আপনাকে বলছি। এটা একটা। এছাড়া বাকিগুলোর সাথে যেগুলো সমস্যাজনক আসন কিংবা হেভি ওয়েট ক্যান্ডিডেট আছেন, সেই আসনের প্রার্থীদেরকে নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং হচ্ছে। যেমন আমার আসনে আমাদের 3 জনকে ডেকেছেন। আমরা 3 জন মানে ফর্মাল ভাইবা হয়েছে আপনাদের? হ্যাঁ, ওইটাই আর কি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি যতটুকু জানি, আমাকে যেটা বলা হয়েছে উচ্চ পর্যায় থেকে, সেটা হচ্ছে যে স্থায়ী কমিটির মিটিংয়ে সকলেই, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বিভিন্ন গবেষণা কাজ করেছেন, সার্ভে কাজ করেছেন এবং ওনার কাছে নিউজ সবচেয়ে বেশি থাকে, ওনাকে ওই দায়িত্বটা দিয়েছেন। এবং ঝুঁকিপূর্ণ আসনগুলোতে ওনারা নিয়ে বসেছেন, যেমন নওগাঁ সদর, নওগাঁ যেটা নওগাঁ 5 এবং মহাদেবপুর বদলগাছি, এই দুটাকে তারা ভিআইপি আসন মনে করেন, তারা এখানে নিয়ে বসেছেন। এবং আমরা সবাই, দেখুন, 18তেও কিন্তু আমরা ছিলাম 3 জন, এই 3 জনই প্রার্থী ছিলাম, কিন্তু আমরা কিন্তু সবাই মিলে কাজ করেছি। আমরা সবাই মনে করি, শুনুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ওই লেভেলে আর নাই যে এই যে 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, এরপর কয়জন কর্মী আমাদের বের হয়ে গেছে। কাজে আমরা ঐক্যবদ্ধ, আমরা ধানের শীষের লোক এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার সবাই এখনো অনেক দল যেদিকে আমরা সেদিকে। আজকেও আমার একজনের সাথে কথা হলো, আমার আসনেরই, আমার প্রতিযোগী প্রার্থীর সাথে, যে না, আমরা বসতেছি, পূজার পর আমরা একসাথেই বসবো, একসাথে প্রোগ্রাম করব। জানি না ওটা কতটুকু অ্যারেঞ্জ হবে, বাট আমাদের অলরেডি এই কথাগুলো গতকাল। প্রার্থী তালিকা কবে নাগাদ আসতে পারে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাগুলো? যে যতটুকু আমি জানি, এটা অক্টোবরের হয়তো প্রথম সপ্তাহ না হলেও আর্লি সেকেন্ড উইক এটা 150 বা 200টা প্রার্থীর তালিকা অফিসিয়ালি প্রকাশ করা হয়। আচ্ছা, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। ফরিদুল হক, এনসিপি মানে জামাত এবং বিএনপির পাশাপাশি এনসিপিকে কিন্তু প্রার্থী মনোনয়ন বা এসব বিষয়ে একটু কম সক্রিয় দেখা যাচ্ছে। মানে এনসিপি কি আসলে মানে সিদ্ধান্তহীনতায় আছে, কার সাথে জোটবদ্ধ হবে? মানে অনেক জায়গায় যেমন তারা 296টি আসনের কথা বললেন, এখানে বিএনপিতে তো প্রার্থীর সংখ্যা বেশি, বিভিন্ন আসন ভিত্তিক, সেখানেও এক ধরনের প্রতিযোগিতা আছে। কিন্তু এনসিপির এই ধরনের আমরা নির্বাচনী সংক্রান্ত জনসংযোগ কে কোথায় প্রার্থী হচ্ছেন, এইগুলো আমরা দেখছি একটু কম তুলনায়। কেন? মানে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এনসিপি? জি, আপনাকে ধন্যবাদ। আমার 2 জন শ্রদ্ধেয় সহ-আলোচক, ওনাদেরকে শুভেচ্ছা। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এবং আজকে পুজোর প্রথম দিন আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে এখন বিএনপি এবং জামাত ইসলামী, তারা তো পুরনো রাজনৈতিক দল, তারা ইলেকশনমুখী। কিন্তু এনসিপি জন্ম নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবের অগ্নিগর্ভের মধ্যে। এনসিপি একটা নির্দিষ্ট
লক্ষ্য নিয়ে এখানে কাজ করতে এসছে বাংলাদেশের রাজনীতিতে। তো সেটা হচ্ছে সেই জায়গাটার জন্য যেই কাজগুলো করা দরকার কিংবা যেগুলো হওয়া দরকার, প্রথমত হচ্ছে যে আমরা 3টা কথা বলেছি যে বিচার করতে হবে, সংস্কার করতে হবে এবং হচ্ছে নতুন একটা সংবিধান লাগবে। সেটার জন্য অনেকগুলো প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। দুটার কাজ তো চলছে। আমরা জানি যে জুলাই চার্টার একটা পর্যায়ে এসে ধরেন একরকম মানে প্রস্তাবগুলো একরকম কিছু নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো টেবিলে আছে আলোচনাটা। তো আমরা আসলে ইলেকশনকে মুখী করে আমরা আমাদের রাজনীতিটাকে আমরা এখনো দাঁড় করাইনি। আচ্ছা, রাজপথে আছেন এখনো রাজপথে আছেন? আমরা এখনো একরকম বলতে পারেন রাজপথে আছি। এখন রাজপথে থাকা সবসময় আসলে প্রতিদিন রাস্তায় মিছিল মিটিং করা ব্যাপারটা তা না, মানে আমাদের সেভাবে বোঝায়। হ্যাঁ, আমরা একরকম, কারণ আমরা আসলে আমরা মনে করি যে যেই সিস্টেমের মধ্যে দিয়ে এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, ওই সিস্টেমকে ঠিক রেখে যদি আপনি ইলেকশনে চলে যান, এটা আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না, আপনি আবার সেই দুষ্ট চক্রের মধ্যে পড়বেন। তো আমাদের এই সেটেলমেন্টটা আগে হতে হবে। এবং আমরা কখনো কখনো আমাদের কাছে একটু আশঙ্কা হয়েছে, শঙ্কিত হয়েছি যে সবাই বোধহয় আমাদের মতো এত কমিটেড না এই জুলাই সনদ কিংবা সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে। দ্যাটস ওয়াই আমাদেরকে একটু মানে আমাদের উপরে আমরা দায়টা বেশি বোধ করি। সো সেই জায়গা থেকে আমরা আসলে জুলাই সনদ হওয়া, এরপরে আসলে নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়ায় হবে, যেমন আমাদের এখনো স্পষ্ট দাবি, আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে গণপরিষদ নির্বাচন লাগবে। গণপরিষদ ছাড়া আমরা এর বাইরে যেতে পারবো না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে যে দাবিগুলো জানাচ্ছিলেন, ওই বিষয়ে এখনো মানে রাজপথে বলতে যেটা বোঝায় যে মানে আমরা বলছিলাম যে নির্বাচনমুখী বেশিরভাগ দলই, কিন্তু এনসিপি এখনো তাদের যে দাবিগুলো, দুটোর বিষয়গত কাজ চলছে, কিন্তু ওই যে গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন মানে আমরা এখনো পরিষ্কারভাবে মনে করি যেই যুক্তি থেকে আমরা প্রথমে গণপরিষদের দাবি করেছি, বাংলাদেশ এখনো ওইখানেই আছে। মানে ধরেন জুলাই সনদ, তার সমর্থনে তেমন কোনো কর্মসূচি দেখছি না। কর্মসূচি আছে। আমরা একেবারে ধরেন জেলায় জেলায়, গ্রামে গ্রামে আমরা উঠোন বৈঠকের মতো কর্মসূচি করছি নতুন সংবিধান এবং গণপরিষদের দাবিতে। এটা ওইভাবে হয়তো মিডিয়াতে আসছে না, কিন্তু আমাদের প্রতিদিন ধরেন অন্তত 20টা-50টা জায়গাতে এটা চলতেছে। আমরা এটাকে একদম মনে করেন রুট লেভেলের মানুষকে কানেক্ট করতেছি। এটার জন্য আমরা যেটা বুঝি যে আমাদের ঐতিহাসিক বাস্তবতা এবং আমাদের আইনের দিক, টেকনিক্যাল দিক, রাজনৈতিক দিক সব মিলে জুলাই সনদের সংবিধান সংস্কারের যে অংশটা, এটাকে যদি আমরা গণপরিষদ ছাড়া অন্য কোনোভাবে যাই, এটা একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। এই জন্য আমরা এখন পর্যন্ত যে সমস্ত অন্য প্রস্তাবগুলো এসছে, আমাদের কাছে কোনোটাই ওইভাবে ফিক্সড যৌক্তিক মনে হয় না যে এটা দিয়ে আসলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। যেমন ধরেন মনে করেন, তার মানে এই মুহূর্তে আপনার নির্বাচনমুখী না, বরঞ্চ আপনাদের নির্বাচনমুখী বলতে হচ্ছে জুলাই সনদটা সেটেল না হলে আসলে নির্বাচনের দিকে আমরা যেতে পারছি না। কারণ এটা কিভাবে হবে এটা আমরা জানি না কিভাবে হবে। সো এইটা হচ্ছে আমাদের জন্য মেইন ইস্যু, মেইন এজেন্ডা, যে আমরা আসলে জুলাই সনদটা বাস্তবায়ন করাটা আমাদের মেইন এজেন্ডা। কারণ আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট আমরা বুঝেছি, কিন্তু এই অবস্থায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে হয়, আপনারা অন্য দলেতে পিছিয়ে পড়বেন কিনা? আমি এটা মনে করি, কারণ ফেব্রুয়ারিতে তো নির্বাচনের অলমোস্ট মানে এক ধরনের, আমি এটা মনে করি না। কেন? কারণ হচ্ছে যে এখন উইদিন এ উইক পুরো রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, কারণ প্রত্যেকের সাথে বাই ইন্টারনেট কানেক্টেড। মানে নির্বাচন না, আমরা এখনো কোনো নির্বাচনী কোনো রকম কোনো কার্যক্রম, প্রার্থী বাছাই বা দেখা, না আমরা কোনো কার্যক্রম শুরু করি। কারণ আমরা মনে করি যে মানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন সংবিধানের দিকে আমরা যেতে না পারি, তো আমাদেরকে আসলে এটা একটা বোঝাপড়ার ব্যাপার আছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের লোকদের মধ্যে, যে আমরা আসলে এটাকে কিভাবে আমরা করবো। আমরা এখনো আশাবাদী এখানে আমরা যেতে পারবো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশনের যে আবেদন, সেই আবেদনটাও এখনো ঝুলন্ত আছে, এবং আমরা যে প্রতীক চেয়েছিলাম, প্রতীকটার ব্যাপারেও আমরা খুব ভালো রেসপন্স পাইনি। প্রথম দিকে আমাদেরকে আশ্বস্ত করা হলেও সেই বিষয়টাও আমাদের একটু বোঝাপড়া করার ব্যাপার আছে। ধন্যবাদ ফরিদুল হক। জনাব মান্নান, আপনারা তৃণমূলে বা জনসংযোগ করতে যে মানে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কাকে পাচ্ছেন? জি ধন্যবাদ। আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবার সেটা না, আমি কোনো মার্কার কথা বলতে চাই না। আমি মূল প্রতিদ্বন্দ্বিতা দেখছি, জনগণ যেটা বলছে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক, এটার বিরুদ্ধে জনগণের প্রতিদ্বন্দ্বিতা করবে জনগণ। কাজেই যে দল এগুলোকে ওভারকাম করতে পারবে তারাই জনগণের কাছে স্বীকৃত হবে। এই ক্ষেত্রে আমি মনে করি না যে অমুক দল অমুক জায়গা, সেই রাজনীতির সেই জায়গা অনেক চেঞ্জ হয়েছে। জেন জি যেটা এসেছে, তারা এরকম নির্দিষ্ট কোনো দলের পূজা করে না।
অন্ধ আনুগত্য করে না, তারা দেখে শুনে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের 4 থেকে 6 কোটি যে ভোটার আছে, যারা ইয়াং, যারা আগে ভোটও দিতে পারে নাই, নতুন ভোটার, তারা কিন্তু এগুলোর ব্যাপারে কনসার্ন। আরেকটা কথা ভাই বলেছেন একটু, যে জুলাই সনদের ব্যাপারে ওনারা যতটা মানে কনসার্ন, আমরা বা অন্যরা কনসার্ন না। আমি অন্যদের কথা বলতে না পারলেও আমার দলের কথা বলতে পারি। জুলাই সনদের জন্য আমরা ডায়ালগেও আছি, মাঠেও আছি। আমরা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে মানে রাজধানী, বিভাগ এবং জেলা এবং থানা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করে আমরা কিন্তু এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। নট অনলি দ্যাট, জুলাইয়ের কোনো শহীদকে আমরা দলীয় ফ্রেমে আনি নাই। জুলাইয়ের শহীদ পরিবারকে আমাদের দল থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। জুলাইয়ের আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মানে প্রচুর মানুষ কাজ করেছে। আমরা এখনও শহীদ পরিবারের কাছে আছি। আপনি জানেন যে আমার নির্বাচনী এলাকায় 2টা শহীদ পরিবার, শহীদ আনাজ যে চিঠি লিখে চলে গিয়েছিল এবং শহীদ জোনায়েদ চাঙ্কারপুলে যাদেরকে শহীদ করা হয়েছে, আমিরে জামাত এবং আমাদের মহানগরী নেতৃবৃন্দ আমরা কন্টিনিউয়াসলি সেই সমস্ত পরিবারের সাথে আছি। তাহলে জুলাইয়ের চেতনা আমরা ধারণ করি, তাদের পাশে থেকে আমরা কাজ করছি। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে প্রধান উপদেষ্টা 3টা কথা বলেছিলেন, যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা অঙ্গাঙ্গিভাবে যে জড়িত। সংস্কার এবং বিচার ছাড়া এবং জুলাই সনদের আইনগত বৈধতা ছাড়া, আইনগত ভিত্তি ছাড়া আমরাও কিন্তু নির্বাচনে যাব না। কাজেই বিএনপি বা অন্য যারা আছে তারা এই জিনিসটা যত দ্রুত বুঝবে ততই দেশে নির্বাচনটা সহজ হবে। নাহলে এনসিপিও তার অবস্থান ব্যক্ত করলো, আমরাও বলছি দেশের জনগণ কেন রক্ত দিল, কেন এত রিস্ক নিল। 90তেও তো নিয়েছিল। 90তে বিএনপির কথা ছিল যে তারা তত্ত্বাবধায়ক দিবে, কিন্তু তারা তো দেয় নাই। অর্থাৎ লিগাল ফ্রেমওয়ার্ক যেটা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যে কেউ এটা বাস্তবায়ন করে না, করলেও চাতুরতার আশ্রয় নেই। কাজেই বাংলাদেশের জনগণ এখন বিএনপির পরে নির্ভর করতে পারছে না, বা রাজনৈতিক দলগুলোর পরে নির্ভর করতে পারছে না, যে নির্বাচিত হয়ে পরবর্তী 2 বছরের ভিতরে তারা এটাকে আইনি ফ্রেমওয়ার্কে নিয়ে আসবে। কিন্তু জুলাই ঘোষণার যদি আইনি ভিত্তি তৈরি হয়, যেটা দেওয়ার সুযোগ রয়েছে, সেটার মাধ্যমে নির্বাচন হলে যদি কোনো দল ক্ষমতায় যে এটা না করে, তাহলে তার নির্বাচনটাই বাতিল হয়ে যাবে। সো দ্যাট আমরা জুলাই সনদের ব্যাপারে অ্যাডামেন্ট, এবং আমরা মনে করি নির্বাচনের মাঠে মানে ওয়েলফেয়ার পলিটিক্সটা সবচেয়ে বড় ম্যাটার। ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান। আমরা আরো আলোচনা আসবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম আলোচনায়। জনাব ফজলে হুদা বাবুল, মানে বিএনপির নমিনেশন নিয়ে কিন্তু মানে আমরা যেহেতু বিএনপি অনেক পুরনো দল, বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা দেখেছি নমিনেশন দেওয়া একটা জটিল কাজ। এবং বিএনপি নেতারাই বলেন, বিএনপিতে এখন মনোনয়ন প্রত্যাশীর কিউ বিশাল। তাদের এটা জটিল কাজ, এই মনোনয়ন প্রত্যাশীদের ভিতর থেকে প্রার্থী বাছাই করা। তো এই যে প্রার্থী বাছাই করা, এর বাইরেও আমরা দেখেছি যে শোনা যায় বা এরকম কথা আছে মনোনয়ন কেনা যায়। বিএনপির কথা বলছি না, রাজনৈতিক দলগুলোতে মনোনয়ন কেনা বেচা হয়। তো এবার বিএনপি কেমন ধরনের প্রার্থী মনোনয়ন দিচ্ছে, যেখানে এ ধরনের কোনো অভিযোগ থাকবে না? অতীতে যেগুলো দেখা গেছে, এরকম কি মানে এবার এর আগেও কি ব্যবস্থা নিচ্ছে দল? দেখুন, আমি বিএনপি কিন্তু জেনে বুঝেই করি, এবং সবাই তাই করে বিএনপি যারা করেন। প্রথম কথা হচ্ছে বিএনপি কীরকম দল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনে দেখলেই বোঝা যাবে। মৃত্যুর পর ওনার ওই ছোট্ট একটা আপনার মোল্লারটেকে জায়গা, সেটা তো বাড়ি করতে পারেননি। ম্যাডাম খালেদা জিয়ারও বাড়ি নাই, ঠিক আছে। ওই এতিমের টাকা চোর বানাইছে বিএনপিকে। এখন ভাইও অনেক কিছু বললেন। বিএনপির প্রবলেমটা কি জানেন? ওই কেষ্টা বাটাই চোর। হ্যাঁ, আর ঘুরে ফিরে আমাদের সাথে যারা আমাদের রাজনৈতিক সহযাত্রী অন্য দলের, তারা ওই ঘুরে ফিরেই আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে, এ কথা ও কথা দেবুয়ানা আলাপুতা। মানে একজন মহিলা আরেকজন মহিলার কাছে আলাপুতা মানে আপনার তামাকের মুখে দিতে চায়। তো এই জন্য অন্য কথা বলে আসে। আপনি যে প্রশ্ন করলেন, সেখানে এসে উনি বিএনপিকে জড়াই দিয়ে বলেন বিএনপি বা আবার অন্য দল। মানে এতে কিন্তু আমরা যারা বিএনপি করি তার প্রাউড ফিল করি। এই জন্য আপনি যেটা বলছেন অভিযোগ, হ্যাঁ অভিযোগ তো ছিলই,
কিন্তু অভিযোগ হলেই কি সেটি সত্য? এমন অভিযোগ কি মিডিয়ার অভিযোগ? অভিযোগ কি আমাদের রাজনৈতিক অন্যান্য দলের লোকদের? এটা আপনার বুঝতে হবে। কোনো নেতা, কোনো কর্মী কোথাও কোনো অভিযোগ করেছেন এরকম কোনো ডকুমেন্ট যেটা ফ্যাক্ট চেক করে কেউ বলতে পেরেছে আমি দেখিনি। নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি যে প্রশ্নটা করেছেন কিভাবে মনোনয়ন দেয়া হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রক্রিয়া তার নিজস্ব বোর্ড থাকে, স্থায়ী কমিটির লোকেরা থাকে, চেয়ারম্যান থাকেন এবং মাঠের রিপোর্ট থাকে এবং বিভিন্ন মিডিয়ার রিপোর্ট থাকে, সেগুলো থেকে তারা এবং সরকারি এজেন্সিগুলো থাকে, সেখান থেকে তারা সেগ্রিগেট করে মনোনয়ন দেন। এখন এই দলের জনাব তারেক রহমান বা ম্যাডাম খালেদা জিয়ার চেয়ে আর আমি বড়জোর মামলায় জেলে ছিলাম, রাইট? আমি বড়জোর হয়তো 2টা ফ্ল্যাট বেচেছি রাজনীতি করতে বা কর্মীদের, কিন্তু আপনি যদি তারেক রহমানের স্যাক্রিফাইস দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার স্যাক্রিফাইস দেখেন, 15 বছরের যে যুদ্ধ, ম্যাডাম খালেদা জিয়া তার সন্তানকে হারিয়েছেন, জনাব আরাফাত রহমান কোকোকে। কাজেই এই দলের সবচেয়ে ভালো কারা বুঝবেন? তারা। গতবারও আমি মনোনয়ন পাইনি, কিন্তু পার্টি অফিস ছেড়ে দিয়েছি, লোকজনকে কান্না জড়িত কণ্ঠে বলেছি এটা ম্যাডামের মুক্তির নির্বাচন। কাজে আমরা যারা দল করি তারা দলের সিদ্ধান্তের উপর একাট্টা এবং তারা এক লাইনেই থাকি এবং আমরা তারা এইটা যেটা মিডিয়ার প্রপাগান্ডা, হ্যাঁ প্রপাগান্ডা থাকতে পারে, বড় বড় কিছুর সম্পর্কে সবাইকেই লাগে না, যে এরকম ঠিক কথাও আছে। কিন্তু রাজনীতি পৌঁছাতে উনি লন্ডনের প্রার্থী, উনি মালয়েশিয়ার প্রার্থী, এরকম কথাও শোনা যায়। সেগুলো কথা কতটা তো শোনা যায়, কারণ আপনি যেটা শুনবেন সেটাই তো ঠিক এমন তো কোনো কথা নয়। ক্ষমতার ভর কেন্দ্র তাই না? বিভিন্ন জায়গায় আছে আজকে বিএনপির, হ্যাঁ, ক্ষমতার ভর কেন্দ্র বিএনপির বিভিন্ন জায়গায়, লন্ডনে আছে, মালয়েশিয়া আছে, এরকম। যেটা বলেছেন অবশ্যই ক্ষমতার ভরকেন্দ্র আমাদের ম্যাডাম খালেদা জিয়া, আমাদের ক্ষমতার ভরকেন্দ্র আমাদের স্থায়ী কমিটি, আমাদের ক্ষমতার ভরকেন্দ্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটাই তো স্বাভাবিক। তবে একটা প্রক্রিয়ার মধ্যে হয় এবং সেই প্রক্রিয়াটা আমরা যারা দল করি আমরা তারা জানি। আর যে কথাটা আপনি বলেছেন আমার মনে আছে, সেম প্রশ্নটা আমাকে সময় টিভি করেছিল, আমি প্রশান্ত ভূষণ বড়ুয়া সে সময় একটা কথা বলেছিলেন। তো যে দলের নেত্রী, আপসের নেত্রী 3বার প্রধানমন্ত্রী হবার পরও তার নিজস্ব একটা বাসা নাই ঢাকা শহরে, নিজস্ব বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকতে হয়, সেই দল যে টাকা ইনকাম করে টাকা কোন জায়গায় রাখে ভাই আমি তো জানি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা টাকা চাঁদে রাখে নিশ্চয়, সেটা তো কারণ তাকে উচ্ছেদ করা 15 হয়েছে। বছরে এই ফ্যাসিস্টিজম কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আর আপনারা বলতেছেন যে টাকা কামাই করে কি, তারা খায় কি, কিভাবে চলে? 17 সালে আমি নিজে জনাব তারেক রহমানের সাথে লন্ডনে 1 ঘন্টা 54 মিনিটের বৈঠক করেছি। আমি দেখেছি উনি কোন শার্টটা পরেন, আমি দেখেছি উনি কোন সোয়েটারটা পরেন। এখানে অনেক গালগল্প বিভিন্ন পত্রিকায় দেখেছি উনি কি আয়েশি জীবনযাপন করেন। আর আমি যখন প্র্যাকটিক্যালি তাকে দেখেছি তখন আর আমার কোনো মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে এবার এগোবে, সেটা বলছেন আপনি? অবশ্যই স্বচ্ছতার। আর জোটের ইস্যু তো আছে, বিএনপি তো জোটের জন্য অবশ্যই তারা আসন বরাদ্দ রাখবে। সেটাও কি মানে আরো সময় লাগবে বোধহয়? কারণ আপনার যদি আমরা আগামী অক্টোবরের দলীয় প্রার্থী, জামাতের মতো দলীয় প্রার্থী দিবেন, জোটের প্রার্থী ঠিক করে তাদের সাথে আসন সমঝোতা, সেটা হতে কতদিন লাগবে? সেটা আমরা অক্টোবরের 10-15 তারিখের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে, আপনারা জানতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। ফরিদুল হক, আপনি তো অবশ্য শুরুতেই বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা আপনাদের নেই, কিন্তু আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনে আপনাদের সহ সংগঠন বাকচাষ, সেখানে তাদের প্রার্থী ছিল, কেউ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তো এইটা একটা পলিটিক্যাল পার্টির জন্য খুব আনইউজুয়াল ইস্যু না যে কেউ বিদ্রোহী হবেন, কেউ স্বতন্ত্র হবেন। দলীয় শৃঙ্খলা খুব একটা বেশি দেখা যায়নি আপনাদের ছাত্র সংগঠনগুলোতে। আমি জানি না মূল নেতৃত্বে যদি ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যান তাহলে সেটা কেমন হবে, সেই বিষয়গুলো আপনারা হোমওয়ার্ক করেছেন কিনা, বা ডাকসু নির্বাচন থেকে আপনাদের শিক্ষণীয় কি ছিল? আপনাদের ছাত্র সংগঠনগুলোতে একটা নির্বাচনে দাঁড়িয়েছে, সেখান থেকে এনসিপি কি শিক্ষা নিয়েছে? না, তো এক ধরনের আপনারা নিশ্চয়ই প্রত্যাশিত ফল পাননি। না, সেটা ঠিক আছে, এক ধরনের প্রত্যাশিত ফল আমরা পাইনি, এটা যেমন ঠিক। আবার আমরা একেবারে খুব খারাপ করেছি আমার দৃষ্টিতে আমি ওইভাবে দেখি না, মোটামুটি ভালোই হয়েছে। সেখান থেকে কি লেসন নিয়েছে মূল দল? লেসনটা হচ্ছে যে
মানে এখানে লেসনটা কিছু লেসন থাকে যে আপনার আসলে কিছু করার নাই, মানে আপনি এত নতুন একটা সংগঠন রাতারাতি এসে তো আসলে মানে জাদুর কাঠির ছোঁয়ায় পৃথিবী বদলে দেওয়া যায় না। তো ওইটা তো আসলে লেসনের ব্যাপার। এটা আমরা কিছুটা অনুমিতই ছিল যে আমাদের এত প্রস্তুতি নেই যে আমরা একেবারে রাতারাতি একেবারে খুব বদলে দিব, এটা না। তবে একটা জিনিস যেটা হয়েছে যে হ্যাঁ, কিছুটা আমাদের মধ্যে মতবিরোধ ছিল, মতবিরোধটাকে যদি একটু কমানো যেত তাহলে হয়তো বা আর একটু বেটার রেজাল্ট করা যেত। তো ইটস এ লার্নিং, অসুবিধা নেই। অনেক সময় অনেক ফেসবুক পোস্টকেও দেখা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে, কেননা দেখা যাচ্ছে অন্যরা ওই এটা তো আসলে ডিপেন্ড করে, মানে দলের ভিতরে এগুলো তো আছে, এগুলো তো জনগণ ডিপেন্ড দেখছে। করে, এটা ডিপেন্ড। তবে আপনাকে জিনিসটা যেভাবে দেখতে হবে সেটা হচ্ছে যে এটার একটা পজিটিভ দিকও আছে, যে নোবডি আনচেকড, মানে সবাইকেই আসলে জবাবদিহিতার মধ্যে আসতে হচ্ছে একটা দলে। এটা তো আসলে একটা দলের ডেমোক্রেটিক চর্চার প্রধান জায়গা, সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে হচ্ছে, সে যেই হোক। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা নতুন কালচারও আপনি বলতে পারেন। মানে ধরেন এখানে যেটা হয়েছে যে এই দলটা দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে গড়ে ওঠে নাই, একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঢেউ এসেছে সেই ঢেউয়ের মধ্য দিয়ে, অগ্নিগর্ভের মধ্য দিয়ে দলটা জন্ম নিয়েছে। এখানে বিভিন্ন মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে এক জায়গা হয়ে একটা নতুন দিকে, একটা নতুন রাজনীতি গড়ে তোলার চেষ্টা করতেছে। সেইখানে স্বাভাবিকভাবেই শতভাগ তো সবার সাথে সবার মিলবে না, এবং দলের যে শৃঙ্খলা আমরা যেটা বলি এটাও তো আসলে রাতারাতি প্রতিষ্ঠা হয়ে যাবে না, প্র্যাকটিস করতে করতে হয়। আমরা যে জায়গাটাতে মূলত কনসার্ন, সেই জায়গাটা হচ্ছে যে আমরা যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে থাকতে পারি, সেটা গুরুত্বপূর্ণ, এবং জবাবদিহিতা যাতে দলের মধ্যে থাকে, কিংবা এবং কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর মালিকানা দলের মধ্যে প্রতিষ্ঠা না। ধন্যবাদ। জবাবদিহিতার কথা যখন বললেন তখন একটি কথা বলি, যে গণমাধ্যমে সম্প্রতি খবর এসছে যে ছাত্রদের পক্ষ থেকে যারা উপদেষ্টা পরিষদে ছিলেন তারা নিজ এলাকায় কি পরিমাণ বরাদ্দ নিয়েছেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এগুলো কোন ধরনের, এগুলো কোন জবাবদিহিতা দিয়ে আপনি এর উত্তর দিবেন? সরকারকে জিজ্ঞেস করলে ভালো, কিন্তু হ্যাঁ সরকার, কিন্তু এরা তো আপনাদেরই সহযোদ্ধা। এটা দেখেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে যে দুইজন এখন সরকারে আছেন, ওনারা এখন পর্যন্ত এনসিপির সাথে যুক্ত নন। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে অভ্যুত্থানের সহযোদ্ধা যদি কলঙ্কিত হয় আপনার তো খারাপ লাগার কথা না, এটা কলঙ্কিত মানে এই টাকাটা বিতর্কিত হয় না, বিতর্কিত। এখন ধরেন কি একটা জিনিস একই, এখন এটা হয় কি, ধরেন এই ধরনের প্রশ্ন যখন আসে তখন কোনো একটা কথা কিন্তু বলতে হয়। এখন কথা বলতে গেলে আবার প্রবলেমটা যেটা হয়, তখন আমাদেরকে আবার ট্যাগ করা হয় যে ওরা তো কিংস পার্টি, ও সরকারকে আসলে ইয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে নিউজটা যেভাবে এসছে, নিউজটা তো ধরেন 24টা জেলায় বরাদ্দ হয়েছে। এখন ধরেন 24টা জেলায় বরাদ্দ হয়েছে, এইখানে হয়তোবা ধরেন কেউ একজন বেশি বরাদ্দ নিয়েছে, আমি ঠিক জানি না, আমি ফিগারগুলো কিন্তু জানি না, আমি না জেনে বলতেছি। কিন্তু নিউজটা এসে দুইটা জেলাকে বেশি হাইলাইটেড করা হয়েছে, এরকম একটা নিউজ আমি শুনেছি কিংবা দেখেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন বরাদ্দ নিয়েছে, এই টাকাটা কি তারা বাসায় নিয়ে গেছে? বরাদ্দ আসছে, টাকাটা তো আসলে কোনো না কোথাও কাজে লাগবে। তার মানে এই জায়গাটাকে কেন আমরা এইভাবে হাইলাইটেড? বরাদ্দ কিন্তু সমানুপাতিক বা সমানুপাতিক, আসলে এটা তো ডিপেন্ড করে যারা এখানে বরাদ্দটা করতেছেন তাদের এখানে ডিপেন্ড করে যে কিভাবে কোথায় কি যাবে, তাদের কাছে নিশ্চয়ই একটা ডেটা আছে। আপনি তো সারা দেশের দায়িত্ব নিয়েছেন, আপনি তো কোনো থানা বা জেলার দায়িত্ব নেননি। এখন এটা কিন্তু সরকারের একটা রেগুলার প্রসেস যে তারা আসলে এইভাবে বরাদ্দ, এটা অন্য আরো 22টা জেলাতে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু শুধু 2টা জেলার ব্যাপারটা হচ্ছে আলাদাভাবে এসছে। এবং এই দুইটা জেলা আমি যতটুকু জানি লাস্ট টার্মে এই 2টা জেলা যথেষ্ট পরিমাণ অবহেলার শিকার হয়েছে। আপনারা জানেন যে কুমিল্লা সম্পর্কে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা কী ধরনের আলোচনা করতেন, এটা আমরা জানি, মিডিয়াতে আমরা দেখেছি। এবং সাতক্ষীরাতে ধরেন, সাতক্ষীরা আমার পাশের জেলা, আমার বাড়ি খুলনাতে, সাতক্ষীরাতে ধরেন জামাত অধ্যুষিত হওয়ার অভিযোগে সাতক্ষীরার উপরেও কীরকম ধরেন ইয়ে করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, সেটাও কিন্তু আমরা জানি। সো এখন আসলে জিনিসটাকে এইভাবে আমরা না দেখি, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা দেখা দরকার না, আমাদের দেখা দরকার হচ্ছে যে এইভাবে জেলা ধরেন সব জেলা একই রকম কি পাবে? ধরেন কোথাও কোনো জেলা আছে খুবই ধরেন আগায় আছে, তাহলে ওকেও কি একই রকম বরাদ্দ দিতে হবে? সেটা তো না। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে কার কতটুকু নিড, এটা একটা ব্যাপার ডিপেন্ড করে। আরটা হচ্ছে যে আপনাকে প্রধানত দেখতে হবে, ধরেন একটা জায়গায় বেশিই দিছে, কোনো অসুবিধা নেই, বৈষম্যই করা হলো। প্রধানত আমাদের যে জায়গাটাতে আলোচনা হওয়া দরকার ছিল যে কে বেশি নিচ্ছে কে কম নিচ্ছে, এটা না, প্রধান আলোচনা হওয়া দরকার ছিল এখান থেকে চুরি হচ্ছে কিনা, এইটা আমরা বন্ধ করতে পারতেছি কিনা। 10 টাকার জিনিস 10,000 টাকায় প্রজেক্ট নেওয়া হচ্ছে এবং এই 9,990 টাকা ধরেন চুরি করা হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে, এটা ছিল প্র্যাকটিস। এই জায়গাতে আমাদেরকে আসলে নজর দিতে হবে। কিন্তু এই যেটা করা হয়, এই আলোচনাগুলো করে নজরটাকে অন্যদিকে ডাইভার্ট করা হয়, এটা আসলে আমাদের মূল কনসার্ন না। মূল কনসার্ন ধরেন ঠিক আছে কুমিল্লাতেই গেল,
কুমিল্লাতে গেলে অসুবিধা কি? এটার মধ্যে তো প্রবলেমটা যেটা হয়, কুমিল্লার সাথে পাশের জেলার আমরা একটা অঞ্চল ভিত্তিক দ্বন্দ্ব তৈরি করে দেয়, এটা মিডিয়া তৈরি নির্বাচনের করে। আগে এ ধরনের বরাদ্দ তো আসলে এক ধরনের, আমরা অতীতেও দেখেছি এ ধরনের বরাদ্দ হয়, সেজন্যই মানুষ সন্দিগ্ন। তা আমাদের বিষয়টা কি- বরাদ্দ হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে বরাদ্দটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা এইটা গুরুত্বপূর্ণ। বরাদ্দটা জনগণের টাকা আপনি কোথাও না কোথাও দিচ্ছেন। কুমিল্লা আচ্ছা, আপনি বাংলাদেশের এদিকে অংশ। মানে কোনো ধরনের মানে অনিয়ম দেখতে পাচ্ছেন না? অনিয়মের ব্যাপার না তো, এটা তো নিয়ম অনুযায়ী বরাদ্দ হয়েছে। অনিয়ম হবে তখন যখন হচ্ছে যে ধরেন সে 2000 কোটি টাকা খরচ করতে গিয়ে 200 কোটি টাকার কিংবা 500 কোটি টাকার কাজ হলো, বাকি টাকা চুরি হলো, তখন হচ্ছে অনিয়ম। ধন্যবাদ। ওই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ফরিদুল হক, আমরা আপনার পয়েন্টটা ধরতে পেরেছি। যারা মান্নান, মানে এই যে যে বিষয়ে যে আলোচনা হচ্ছিল যে নির্বাচনকে সামনে রেখে সবাই এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, যদিও দলগতভাবে তারা না চালালেও এই যে নিউজগুলো এসছে এগুলো কিন্তু নির্বাচনের সাথেই সম্পর্কিত। তো জামায়াতে ইসলামী নির্বাচনে যেমন প্রস্তুতি নিচ্ছে, আবার সমমনাদের নিয়ে পিআর সহ আরও কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথেও ছিল। আমরা কর্মসূচি দেখলাম, আপাতত আবার স্থিমিত দেখছি। মানে আপনারা আসলে চাইছেন কি, মানে পিআরটা এখন মনে হচ্ছে পিআরের তুলনায় জনসংযোগ এবং ভোটের প্রস্তুতি নিতেই জামায়াত বেশি ব্যস্ত। পিআরের দাবিটা কি সামনে আবার আসবে, না আপনারা যেভাবে যাচ্ছে সেভাবেই আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন ফেব্রুয়ারিতে? জি, আপনাকে ধন্যবাদ। মানে তারা তো একটা পরিষ্কার করেছে যে তাদের কাছে জুলাই সনদটা আসল আগে নির্বাচন, কিন্তু জামাত দুটো পাশাপাশি চলছে। আমরা আসলে সমান্তরালে সবগুলোই চালিয়ে যাচ্ছি, আমরা কোনোটাকেই ছোট করে যখন যেদিক সুবিধা হবে সেদিক না, যখন যেটা সুবিধা না। আপনাকে সময় কম, 5ই আগস্টের পরে আরেকটা নির্বাচন যদি আপনি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, তার ভিতরে আপনাকে সংস্কার করতে হবে, আপনাকে বিচার করতে হবে, নির্বাচন করতে হবে। তাহলে আপনি যদি একটা নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আরেকটা আপনার ইমব্যালেন্স হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী 3টাকে সমান গুরুত্ব দিয়ে একই সাথে কাজগুলো করে যাচ্ছে, কারণ আমাদের প্রার্থী বাছাই তো একটা বড় কাজ, সেটা হয়ে গেছে। জামাত ইসলামী তো অন্যদের তুলনায় এগিয়ে আছেন। হ্যাঁ, আমরা বলতেই পারি আমরা এগিয়ে আছি এই তুলনায়। যারা এখনো নির্বাচন করতেছেন, তারা নির্বাচনের মানে যখন প্রার্থী ঘোষণা হবে, জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পরিমাণ ভূমিকা রাখা লাগবে, কত মানুষের জীবন যাবে, এটা যাওয়ার পরেই বোঝা যাবে। অতীতেও এগুলো সুখকর ছিল না, তো আমাদের এগুলো নাই। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন পিআর নিয়ে আমরা থেমে গেছি কিনা, না, পিআর নিয়ে আমরা থামি নাই। একদিকে আলোচনার টেবিলে আমাদের আলোচনা চলমান রয়েছে, অন্যদিকে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। হ্যাঁ, কর্মসূচির একটা স্টেজ শেষ হয়েছে, আবার এটা নিয়ে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করে নতুন ধরনের আমরা পলিসি তৈরি করব। কাজেই পিআর নিয়ে আমরা থেমে গেছি এই কথা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ নির্বাচন কমিশন যিনি রেফারির ভূমিকা পালন করবেন, তিনি কিছু মানে ভুল করছেন। এখানে কি ভুলটা করছেন? তিনি বলছেন এখানে পিআরের কোনো সুযোগ নেই। আমি তো মনে করি বাংলাদেশের সংবিধানে পিআর রয়েছে, কারণ যে আমাদের নারীদের যে সংরক্ষিত আসন, এটা কিসের ভিত্তিতে হয়? এটা কি নির্বাচনের ভিত্তিতে হয়? না, এটা তো পিআরের ভিত্তিতে হয়, এটা আনুপাতিক সংখ্যার পরে হয়। হ্যাঁ, সেখানে সংসদ সদস্যের আনুপাতিক সংখ্যার পরে হয়। আমরা বলছি না, এটাকে আপনি এই অনুপাতটাকে আমি কি ভোটারের অনুপাতে দিয়ে দেন। তাহলে উচ্চকক্ষের যে পিআরের কথা, বিএনপি উচ্চকক্ষের কথা বলছে, সেখানে তো তারাও পিআর চাই, তো বিএনপিও তো পিআর চাই। তো বিএনপি পিআরটা তাদের সুবিধা মতো চাই, আমরা জনগণের আকাঙ্ক্ষা মতো চাই। কাজে এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাব, ফিরে আসছি একটু পরে। দর্শক, বিরতি পরে আশা করি আপনাদের সঙ্গেই পাবো। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব ফরিদুল হক, আপনারা শাপলা চেয়েছিলেন, নির্বাচন কমিশন মানে প্রতীকের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, শাপলা সেখানে নেই। শাপলার ব্যাপারে আপনারা শেষ অবধি যা বলেছেন তাতে আপনারা শাপলার ব্যাপারে অনমনীয়, তাহলে নির্বাচন হবে কি করে? আপনারা তাহলে কি অন্য প্রতীকে নির্বাচন করছেন? না, এই প্রথমত কথা হচ্ছে যে এটা একটা প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, এবং শাপলা কিন্তু আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেই আসলে আবেদনে রেখেছিলাম, এবং আমাদের সাথে একাধিকবার কথা। কিন্তু অতীতে তো আরেক দল আরো অনেকে শাপলা চেয়ে ব্যর্থ হয়েছে। প্রথমে হচ্ছে তারা 150টার একটা তালিকার কথা বলেছিল, 150টা প্রতীক, সেখানে শাপলা ছিল, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এটা দেওয়া হবে।
কিন্তু পরে কি কারণে, কাদের ইশারায় কিংবা কাদের প্রভাবে এটা তারা পরবর্তীতে 150 থেকে 115 হলো এবং শাপলা বাদ পড়লো, এটা আমরা জানি না। এবং আপনারা জানেন যে ইন দ্য মিন টাইম চিফ ইলেকশন কমিশনার সিইসি বলেছেন যে কেন এটা রাখা হচ্ছে না, এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না, এরকম একটা মন্তব্য মিডিয়াতে এসছে। আমরা মনে করি যে এই শাপলা না দেওয়ার পেছনে যে যুক্তিগুলো ছিল সেগুলো আমরা খুব যথাযথ আইনি প্রক্রিয়া, এগুলোর ব্যাখ্যা আমরা দিয়েছি, খণ্ডন করেছি আমরা, এবং শাপলা পাওয়ার দাবিদার এনসিপি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জুলাই পদযাত্রা শুরুর আগে আমরা আবেদনটা করেছিলাম, তখন আমাদের নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা শাপলা পেতে যাচ্ছি, আমাদের দিক থেকে মানে নির্বাচন কমিশন কিংবা আইনগত দিক থেকে কোনো বাধাবিঘ্ন নেই, সো এটা পেতে যাচ্ছি। স্বভাবতই যেহেতু আমরা একটা বড় একটা ধরেন জনগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছি এবং এটা মোটামুটি স্প্রেড হয়েছে, শাপলা কিন্তু সারা বাংলাদেশব্যাপী এনসিপির মার্কা হিসেবে এক ধরনের মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে। প্রচুর মানুষ শাপলা নিয়ে, না পেলে কি করবেন, শাপলা নিয়ে জুলাই পদযাত্রা এসছে, আমাদেরকে ইয়ে করেছে, এবং এটা ধরেন এনসিপি শাপলা এক ধরনের মানে ইয়ে হয়ে গেছে। যেমন ওই যে ভাই একটু আগে বলছিলেন না যে আমরা ধানের শীষের কর্মী, মানে উনি কিন্তু ধরেন বিএনপির কর্মী থেকে ধানের শীষের কর্মী হয়ে যাচ্ছেন, মানে নির্বাচন আসলে তো আমরা আসলে মার্কার কর্মী হয়ে যাই। তো আমাদের মধ্যে এরকম একটা ধরেন ইয়ে তৈরি হয়েছে যে আমরা এখন শাপলার কর্মী। এখন এই জায়গাটা থেকে আমি এখনো মনে করি যে নির্বাচন কমিশনের একটা প্রাথমিক তালিকা দিয়েছে, আমার ধারণা এটা এখনো চেঞ্জ করার সুযোগ আছে, রিভিউ হবে, আমরা এটা নিয়ে কথা বলতেছি, এটা রিভিউ হওয়ার সুযোগ আছে। যদি বিশেষ জায়গা থেকে যেই প্রভাব যদি না থেকে থাকে, আমার ধারণা নির্বাচন কমিশন কি কোনো প্রভাবে চলছে থেকে নির্বাচন কমিশন কি কোনো প্রভাবে চলছে, আমরা আশঙ্কা করতেছি এটা হতে পারে, আমরা আশঙ্কা করতেছি, কারণ আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে নির্বাচন কমিশন কখনো আপনারা তো নির্বাচন কমিশন ঘেরাও করেছেন, আপনারা ফেয়ারলি ডিসিশন নির্বাচন কমিশন ঘেরাও করেছেন। জি জি জি, আমরা মানে নির্বাচন কমিশনকে আমরা তো একটা আলটিমেটাম দিয়েছি, মানে নির্বাচন কমিশন কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না, এই ব্যাপারে আমরা এখনো শতভাগ নিশ্চিত না। লেভেল প্লেইং ফিল্ড করতে পারছি এটা শতভাগ নিশ্চিত না। আমরা যেটা এটা টেস্ট করার জন্য আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম যে আপনারা একটা দুইটা স্থানীয় সরকার নির্বাচন দেন, যেমন ঢাকা সিটিতে 2টা সিটি কর্পোরেশন আছে, 2টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, এখন দেখা যেত যে আসলে তারা এখন তার সেই সুযোগ নাই। শেষ আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এনসিপি বড় দুই দলের সাথে না থেকে সমমনাদের নিয়েও জোট করতে পারে, এরকম একটা আলোচনা রাজনীতিতে আছে, আপনারা কি সেদিকে আলোচনা করছেন? এখন এইটা জোটের ব্যাপারে আমরা এখনো কোনো আলোচনা হয়নি, আমরা প্রধানত এখনো জুলাই সনদ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা যে ধরনের আলাপ আলোচনার মধ্যে ছিলাম এটা জুলাই সনদ। তবে যদি জোটগত কোনো রাজনীতি কিংবা জোটগত ইলেকশনও করতে হয়, আমাদের চেষ্টা থাকবে এখানে আসলে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করার। কারণ আমরা সবাই বুঝতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে, পুরনো ফর্মে রাজনীতিটা চলা কঠিন হবে আমরা মনে করি, এবং আমরা ওই পথে আসলে যেতে পারবো না, আমাদেরকে একটা নতুন পথ ক্রিয়েট করতে হবে, আমাদেরকে একটা নতুন ব্লক তৈরি। ধন্যবাদ ফয়জুল হক। ডক্টর মান্নান এবং বাবুল ভাই, আপনাদের দুজনের কাছেই আমার একটা মানে একই প্রশ্ন। জি হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা তৃণমূলে কাজ করেন, তৃণমূলে জনসংযোগ করছেন, আমরা জানি যে বিগত স্বৈরাচারের নেতা শীর্ষ নেতৃত্বের অনেকেই পলাতক বা জেলে আছেন, কিন্তু তাদের একটা বড় ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংককে কাছে পেতে তৃণমূলে বিএনপি এবং জামায়াত উভয়ই আগ্রহী, কেননা ভোটের রাজনীতি তো শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে ভোট হবে। আপনারা এই যে বিগত স্বৈরাচারের নেতা মানে যাদের তারা ভোটার আছে, এদের কাছে পেতে উভয়ই আওয়ামী লীগ নেতাকর্মীদের নিষিদ্ধ ঘোষিত, যাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত, এইসব ওই রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে টানছেন এবং পাল্লাপাল্লি দিয়ে এই অভিযোগ আছে। এই অভিযোগের ভাই কি উত্তর আপনার কাছে আছে? আমি বলবো, বাবুল ভাই বলতে পারেন। হ্যাঁ, দেখুন, অভিযোগই শুধু নিয়ে আপনি আমাকে বলছেন। প্রথম কথা হচ্ছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এটা থাকবে, কারণ বিএনপি না, এটা তো আমি মান্নান ভাইকেও বলেছি। না না, ঠিক আছে, বিএনপির একটা, কারণ এর আগে ওনাদেরকে একটা প্রশ্ন করেছেন, ওটা আমার কাছে পর্যন্ত আসেনি, দ্যাটস ওয়াই আই এম আস্কিং, আই এম লুকিং ফর দ্যাট। আমাদের সময় কম, প্লিজ লেট মি ফিনিশ দ্যাট। সেটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যখন অভিযোগ আসে বিএনপি তখন খুশি হয়। কেন খুশি হয়? কারণ বিএনপির অন্যতম প্রধান আদর্শ হচ্ছে পরমতের প্রতি শ্রদ্ধা, যাতে বিএনপি নিজেকে ঠিক করতে পারে, শানিত করতে পারে। সেই জন্যই কিন্তু বিএনপি এই বহুদলীয় গণতন্ত্রের নিয়ে এসেছে, এই বিএনপি আপনার সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এসেছে, এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসেছে, এই বিএনপি
আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্ম নিয়ে এসেছে। এখন আপনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা অফিসিয়ালভাবে খণ্ডন করা হয়েছে একদম শুরুতেই আমাদের দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ লিখিতভাবে সার্কুলেটেড যে আওয়ামী লীগের কারোর সাথে কোনো সম্পর্ক করা যাবে না, কারণ এটা আমাদের জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে যায়। এবং সেটা অন্যরা আপনার আসলে যেসব ভোটাররা আছেন যারা অতীতে আওয়ামী লীগের সমর্থক ছিলেন বা তারা দেখুন তাদের কাছে আপনি যাবেন না, তাদের কাছে আপনি যাবেন না। মিডিয়াতে আনছেন যে অতীতে যারা ভোটার ছিল বিএনপির আওয়ামী লীগের 30% 40%, এটা কিন্তু আপনারা যেটা বলছেন এটা কিন্তু 2001 সালের ডেটা আপনারা বলছেন, ঠিক আছে? 8 নিয়েও যেহেতু আমাদের প্রশ্ন আছে, তো সেক্ষেত্রে একের ডেটা 2025 কোন লেভেলে আছে ওই লেভেলটা নিয়ে আমি প্রশ্ন তুলছি। আওয়ামী লীগের সমর্থকরা তো আছে, অবশ্যই আছে, তারাও তো আপনার ভোটার। দেখুন আওয়ামী লীগের মানে তাদের কিভাবে ডিল করছেন আপনি? আওয়ামী লীগের সমর্থক কারা এটা আমরা জানি না, কারা ভোট দেয় নৌকা এটা জানি না, কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে আমরা চিনি। কিন্তু আমাদের চোখে যেটা দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে জামাত আওয়ামী লীগের নেতাদেরকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরছে এবং জামাতের নেতারা থানায় ফোন করে বলছে আওয়ামী লীগের অমুক নেতাকে ছেড়ে দেওয়ার জন্য। এই প্রমাণটুকু আমার কাছে আছে। কিন্তু ভোটার, দেখুন আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবেন এটা আওয়ামী লীগের ভোটাররাই ভালো জানেন, বা আওয়ামী পন্থীরা। কিন্তু আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের আদর্শ, তাদের সংস্কার কর্মসূচি, যুগপৎ আন্দোলনের যারা সঙ্গী ছিল তাদেরকে নিয়ে বিস্তারিত দিয়ে রেখেছে। সো আমি বিশ্বাস করি যে এই দল, এই দেশের প্রত্যেকটা ভালো কাজের সাথে যখন বিএনপি জড়িত ছিল, সেটা স্বাধীনতা সংগ্রাম বলেন, 90 গণ আন্দোলন বলেন, 24 বলেন, 15 বছরের দীর্ঘ রাজপথের আন্দোলন বলেন, উই ওয়ার ইন দ্য ফার্স্ট। ধন্যবাদ। সো আমার মনে হয় কর্মীদের এই আওয়ামী, আপনি যাদেরকে বলছেন তথাকথিত আওয়ামী লীগ, যাদেরকে কোট আন কোট ধরে নিচ্ছেন, যারা বিএনপির মিছিল মিটিংয়ে আসে না, আমার মনে হয় তারাও বিএনপিকেই ভোট দেবে। ধন্যবাদ, ধন্যবাদ ফজলুল হুদা বাবুল। ডক্টর মান্নান, বাবুল ভাই একটা অভিযোগ করেছে প্লাস আমার প্রশ্ন, দুটো মিলিয়ে বাবুল ভাইয়ের অভিযোগ তো বাবুল ভাই মন গড়া একটা বলে দিলেই হবে। তো দুর্ভাগ্যজনক মিডিয়াতে এগুলো আসছে যে বিএনপির মিছিলে জয় বাংলার স্লোগান হয়েছে, এগুলো দুর্ভাগ্যজনক। আমি একটা কথা বলতে চাই যে আমরা রাজনীতিকে আমরা আদর্শ দিয়ে কি করতে চাই, মোকাবেলা করতে চাই। আমরা তথাকথিত অভিযোগ দিয়ে করতে চাই না। ওনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে না, জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে না, প্রেসিডেন্টের ব্যাপারে না, আওয়ামী লীগের ব্যাপারে সর্বপ্রথম ঠিক আছে অফিশিয়ালি না, এখনো আমাদের সময় কম। আপনারা হচ্ছেন কি জানেন, যদি নিজের হয় ওটা ফাইন, অন্যেরটা ফাইন। ধন্যবাদ। আপনাদের হাত পাকা আপনাদের মহাসচিব এখনো বলেছেন যে তারা এটার বিপক্ষে, তারা আমরা যে কোন দল নিষিদ্ধ, জাতীয় পার্টি না জাতীয় পার্টি। কারণ আপনারা এটা চান না কি জন্য জানেন, যে আকাম কুকাম গুলো হচ্ছে এগুলোর দ্বারা নিজেরাও নিষিদ্ধ। মান্নান ভাই, এটা একটা বড় ধরনের বৈশিষ্ট্য। আমাকে যেটা প্রশ্ন করেছে আমাকে উত্তর দিতে দেন। নো ইউ হ্যাভ টু। না আপনি আমার দলের আদর্শ আমি বলতে পারেন না। মান্নান ভাই আপনি এক কথা শেষ করেন। আমার দলের আদর্শ তো আপনি বলতে পারেন না মান্নান ভাই। তাহলে আপনি বলে শেষ করেন। আমার দলের আদর্শ আমি যেটা বলতে চাই, আমরা কোন দলের ভোট টানার জন্য আমরা রাজনীতি করি না। আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে কাজ করছি। আমাদের এই মানবিক এবং ওয়েলফেয়ার পলিটিক্সে যে কেউ আকর্ষিত হয়ে ভোট দিতে পারে। ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ। একবার পাইনি আমি 30 সেকেন্ড, আমরা আবারও আলোচনা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক্সিকিউটিভ আদেশে যে কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে, কারণ এটা আমাদের দলের আদর্শ। এখন তো সংবিধান নাই ভাই। বিচারের মাধ্যমে এবং ফরিদুল হক, আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।